মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনব এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। বিজয়িনীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আজ মেয়েরা মহাকাশে পাড়ি দিচ্ছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, পুরুষদের সঙ্গে সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে মেয়েরা। কিন্তু আজও সেখানে দাঁড়িয়ে কোনো মেয়ের হাতে যদি গাড়ির স্টিয়ারিং দেখা যায়, তখনই সমাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তার চোখের দিকে তাকায়। তাদের মনে একটা কোথাও অবিশ্বাস, তাচ্ছিল্যের ছবি ধরা পড়ে। তারা মনে করেন যে আদেও সেই মেয়েটি ঠিকভাবে গাড়িটা চালাতে পারবে তো, বা ছোট্ট কোনো ভুল হলে তখনই বলা হয় মহিলা ড্রাইভার, তাই জন্যই এই ভুল। কিন্তু সেখানে দাঁড়িয়েও আজ বহু মেয়েরা গাড়ি চালাচ্ছেন, কেউ কেউ হয়তো শখে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একজন মহিলা, তিনি এই গাড়ি চালানোটাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। আজ তেমনই একজন রয়েছেন আমাদের সঙ্গে বিজয়িনীর এই পর্বে। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর এই পর্বে রয়েছেন মিতু দে। মিতু দি, ট্রাইব টিভি বাংলার বিজয়িনীর এই পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আপনি এই যে গাড়ি চালানোটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, দীর্ঘ 5-6 বছর আপনি ক্যাব চালিয়েছেন এবং তারপর এখন আপনি মেয়েদের শেখাচ্ছেন। আপনার এই ক্যাব চালানো শুরু সেটা কিভাবে? মানে মেয়েরা তো সচরাচর ড্রাইভিং করছে এরকম দেখা যায় না, অনেক মেয়ে আজকাল শখে শেখে, কিন্তু আপনি সেখানে গাড়ি চালানোটাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। শুরুটা কিভাবে হয়েছিল, শিখেছিলেন কোথায়? অ্যাকচুয়ালি আমি খুবই গরিব পরিবারের একটি মেয়ে, খুব অল্প বয়সে বিয়ে করে নিই, পড়াশোনা খুব বেশি শিখিনি, 7-8 অবধি পড়াশোনা করেছি। তো আমার বিয়ের পরে 4-5 বছর পরে আমার হাজব্যান্ড হার্টের পেশেন্ট হয়ে যায়। তো উনি একা সংসার চালাতে আর কি হিমশিম খেয়ে যাচ্ছিলো। তখন আমি ভাবছিলাম যে এমন একটা কাজ করবো যাতে একটু বেশি পয়সা রোজগার হয়। দেখুন, কাজ তো সবই সমান, কোনো কাজ আমি ছোট বড় হিসাবে দেখি না। তো আমি ড্রাইভিং পেশাটা বেছে নিয়েছি বলে আমি ভাবতেও পারিনি যে মহিলারা টাকা রোজগার করে, মানে গাড়ি চালিয়ে টাকা রোজগার করে। এটা আমার কাছে একটা মানে স্বপ্নের মতো। তো একদিন মাইকে হঠাৎ বলতে বলতে যাচ্ছে 18 থেকে 35 বছর মহিলাদের ড্রাইভিং শিখিয়ে কাজ দেওয়া হবে। তো আমি সেখানে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আজাদ ফাউন্ডেশনের নাম শুনে আজাদ ফাউন্ডেশনে এসে যোগাযোগ করে ওখানে আমি 2018-তে জয়েন করি। করে 2019 থেকে আমি ক্যাব চালাচ্ছি। আপনি গাড়ি চালানো শেখার পর সেটাকে যে জীবনে কাজে লাগাবেন, এই অনুপ্রেরণাটা কিভাবে? সংসারের পাশে দাঁড়ানোর জন্য? কি সংসারের পাশে দাঁড়ানোর জন্য, দুটো মেয়েকে পড়াশোনা শিখিয়ে তাদের স্বাবলম্বী করব, নিজের সংসারটা যাতে একটু ভালোভাবে চলে, একটু বেশি পয়সা রোজগার হয়, এই ভেবেই এই পেশায় আসা। কিন্তু মেয়েরা গাড়ি চালাচ্ছেন বা এই ক্যাব ড্রাইভিং যেটা ওলা উবের চালাচ্ছেন, এটা তো সচরাচর দেখা যায় না। এই সাহসটা কোথাও গিয়ে কি ভয় কাজ করেছিল?
ভয় না, আমি আজাদ ফাউন্ডেশনে যেখানে আমি জয়েন করেছি ফার্স্ট, তো ওখানে অনেক রকমের ক্লাস শেখানো হয়। মেয়েরা তো অনেক কিছু থেকে বঞ্চিত থাকে, যেমন এখানে আমাদের লিগাল, জেন্ডার, তারপরে সেলফ ডিফেন্স, মেয়েদের যে আত্মরক্ষার কৌশল যেটা আর কি, সব রকম ক্লাস করার মাধ্যমেও ওরা মেয়েদের আরও ওখানে প্রাউড ফিল করে তোলে এবং সাহস বাড়িয়ে তোলে। ওইভাবেই আমি নিজে থেকেও মানে নিজেরও ইচ্ছা ছিল যে এই কাজের সাথে আমি যুক্ত হব। আজ সেই জায়গা থেকেই আজাদ ফাউন্ডেশনের জন্যই আজ আমি এই জায়গায়। আপনি যে এই দীর্ঘদিন ধরে ক্যাব ড্রাইভিং করেছেন, সেখানে কোথাও গিয়ে কি কোনো যাত্রীদের চোখে এরকম তাচ্ছিল্য দেখেছেন যে মেয়ে হয়ে গাড়ি চালাচ্ছেন? অনেক সময় যখন আমি কোনো প্যাসেঞ্জারকে ফোন করতাম যে আমি পৌঁছে গেছি, বলতো আপনি কে বলছেন? আমি বলতাম ক্যাব ড্রাইভার। আপনি ক্যাব ড্রাইভার? মহিলার কণ্ঠ শুনে অনেক সময় অনেক কেটেও দিত কল, ভয় পেত। তারপরে কোনো স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালে তখনও বলতো আপনারা মহিলারা হয়ে রাস্তায় বেরিয়েছেন কেন, যান বাড়িতে গিয়ে রান্না করুন, আপনাদের কি এটা কাজ? মানে এরকম অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে, কিন্তু সেই সব কথা শুনে যদি আমি পিছিয়ে যেতাম আজ হয়তো এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। সেই সব ছোট বড় কথা শুনে কোনোদিন ভেঙে পড়েননি? না, একদমই না। লোকে তো অনেক কথা বলবে, সেগুলো যদি কান দিয়ে শুনি তো আমি নিজেই তো এগোতে পারবো না। না, একদমই তাই। সব সময় কাজ করার ইচ্ছেটা মনের মধ্যে ছিল। একদম। এই যে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস, বাধা যে এসেছে এই কাজে, সেটা আপনি কিভাবে মোকাবিলা করেছেন? দেখেন, মহিলারা শুধু গাড়ি চালানো না, সব বিষয় বাইরে বেরোলেই দেখবেন একটু বাড়ি থেকে অনেক রকম বাধা আসে, কিন্তু লোকের বাধা মানে অনেক কিছুভাবেই বাধা দেয় এবং বাধা আসে, সেইগুলো যদি কানে শুনে আমি পিছিয়ে যাই তো আমি নিজেই তো এগোতে পারবো না। না, এই আপনাকে যে কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, এই ভাবনাটা কি আপনার ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে আমি তো কোনোদিন দেখিনি যে মহিলারা ওইভাবে আর কি গাড়ি চালায় বা কিছু। আমার মাকেও আমি কোনোদিন কোথাও কাজ করতে দেখিনি, বাবা একাই রোজগার করতেন, আমরা 4-5 ভাই বোন ওইভাবেই মানুষ হয়েছি। কিন্তু আজ যখন বিয়ের পরে আমার যে অভাবটা আসলো, তখন আমি বুঝতে পারলাম যে আজ আমাকে বাইরে বেরিয়ে কিছু একটা করতে হবে। তখন আমি এটা এইভাবেই আর কি, সেইভাবেই চলছে আমার যুদ্ধ, আর কি বলবো। সংসারে অভাব ঠিক কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল? অভাব বলতে হাজব্যান্ডের ওষুধ কেনার পয়সা ছিল না, হ্যাঁ, অনেক সময় বাচ্চাকে দুধের কৌটো কিনে দিতে পারছি না, নিজে একটা পাকা বাড়ি করবো এরকম একটা স্বপ্ন ছিল। আজ আমি নিজে পাকা বাড়িও করেছি, দুদিন পরে আমি ফ্ল্যাটও কিনতে যাচ্ছি, মানে এগ্রিমেন্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি হবে আমার ফ্ল্যাট, আশা করছি, একটা স্বপ্ন দেখছি। এই নিজের একটা গাড়িও হয়েছে। এই সবটাই কি এই ক্যাব চালিয়ে আস্তে আস্তে? একদম 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 ক্যাব চালিয়ে। মানে মেয়েদের ক্ষেত্রে এটা একটা স্বনির্ভরতার পথ হতে পারে। হ্যাঁ, অনেক মেয়েরা আমার কাছে শিখছে, আমাকে দেখে বলে ম্যাম আপনি পারলে আমরাও পারবো। নিশ্চয়ই আমাকে দেখে ওদের অনেক কিছু মানে মনে থেকে জাগে, আমার জীবন হিস্ট্রি ওদের সাথে অনেক সময় বলি যে আমিও জীবনে অনেক কষ্ট করেছি। আমার ছোট মেয়ে ছিল, ওকে কোলে করে নিয়ে আসতাম, এসে সংস্থায় বসিয়ে রাখতাম। আপনি যখন ক্যাব চালাতেন তখন দিনে ক ঘন্টা ক্যাব চালাতে হতো আপনাকে? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, ঠিক ছিল না। এই 8, 10, 12 ঘন্টা আপনি ক্যাব চালাতেন, রাতেও কি ক্যাব চালাতে হতো? আমি চালাতাম। কখনো নিরাপত্তার অভাব বোধ করেননি? আমার মধ্যে সেরকম কোনো ভয় ছিল না, আর মানে কখনো সেরকম সিচুয়েশানে আমি পড়িনি। দেখুন, বিপদ যদি আসে ঘরে বসেও আসতে পারে, তাই না? যে রাস্তাতেই বিপদ আসবে এটা কোনো কথা না, কপালে যদি লেখা থাকে তো ঘরে বসেও আসতে পারে। এইটা ভেবে যদি আমি পিছিয়ে পড়তাম তো আমি তাহলে তো আর গাড়ি চালাতে পারতাম না, নিজে একটা গাড়িও করতে পারতাম না, আজ বাড়িও করতে পারতাম না, আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তা ভাবলে হবে না, জীবনে মানুষের মানে বেঁচে থাকতে গেলে কিছু রিস্ক নিতে হবে। অনেক সময় আপনি গাড়ি চালিয়েছেন অনেক যাত্রীদের নিয়ে, কোনো সময় কি অসুরক্ষিত মনে হয়েছে নিজেকে? না, আমি সেরকম কিছু ফেস করিনি আজ পর্যন্ত। তারপর আপনি ক্যাব চালানো ছেড়ে এখন আপনি অন্যান্য মেয়েদের ড্রাইভিং শেখাচ্ছেন এবং তাদের স্বনির্ভরতার পাঠ দিচ্ছেন, সেটা কবে থেকে? এটা 2023 থেকে আমি করছি। আমি যে সংস্থা থেকে শিখেছি সেই সংস্থা থেকেই আমাকে ডেকেছে, আমি আজ এখানেই জয়েন করেছি, 2 বছর হয়ে গেল। অনেক মেয়েরা শিখেছে আমার হাতে, তারা ক্যাব নিয়ে আসে, স্ন্যাপি যে ক্যাবগুলো এখন বেরিয়েছে না, ইলেকট্রিক ক্যাব, ওই ক্যাবে মেয়েরা নিয়ে আসে, অফিসের সামনে যখন এসে দাঁড়ায় যে ম্যাম আমি এসে গেছি, দেখে আমার ভীষণ আনন্দ হয় যে আমি এই সংস্থা থেকে যেমন তৈরি হয়েছি আমি আবার মেয়েদের তৈরি করছি। এটা আমার ভীষণ মানে একটা গর্বিত মনে হয় নিজেকে।
আপনি এই যে অন্যান্য মেয়েদেরকেও স্বনির্ভরতার পাঠ দিচ্ছেন, জীবনের পাঠ দিচ্ছেন, তো এখনো পর্যন্ত কতজন স্টুডেন্টকে শিখিয়েছেন আপনি? আমি আগের বছর 16 জন মতো হয়েছে, 16-17 জন। আবার এই বছরেও অনেক মেয়ে বেরোবে আশা করছি। এবছরেও সবে তো বছর শুরু হলো, 4-5টা মেয়ে অলরেডি বেরিয়ে গেছে। মোট কতদিন লাগে একজনকে এই ড্রাইভিং শেখাতে? একদিন মেয়েদের হচ্ছে 6 থেকে 8 মাসের কোর্স থাকে। তো কোনো কোনো মেয়ে একটু অ্যাক্টিভ থাকে না, বিভিন্ন তো জায়গা থেকে মেয়েরা আসে বিভিন্ন ভাইলেন্সে, তো তাদের সাথে কথা বলা, বিভিন্ন রকম ক্লাস, বললাম না আজাদ ফাউন্ডেশনে অনেক রকম ক্লাস হয়, ওইভাবে কথা বলা, বাড়ির লোকের সাথে কথা বলা। ঘরে অনেক সময় পুরুষরা মেয়েদের কোনোদিনও সাহায্য করতো না, আজ এখানে যে ক্লাসগুলো পেয়েছে সেই ক্লাসের মাধ্যমে বাড়ির যে পুরুষ লোকরা তারাও আজকাল মহিলাদের সাথে সাথে হাতে ঘরের কাজ করছে। দেখো, কাজ সবার সমান, আমরা জন্ম থেকেই তো জানি মেয়ে মানেই সে রান্না করবে আর বাচ্চা মানুষ করবে, ঘরে থাকবে, আর পুরুষ মানেই সে বাইরে বেরোবে, কাজ করবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়েই আমাদের একটা সেই জিনিসটা তো আস্তে আস্তে এইভাবেই বদলাচ্ছে। একদিনে তো সব কিছু বদল হবে না, ধীরে ধীরে অনেক বাড়ির পুরুষরাও এখন মহিলাদের সাপোর্ট করছে যে না, মেয়েরাও শিখুক, নিজের পায়ে দাঁড়াক। সব মানুষ তো একরকম হয় না, না একজন দেখে আরেকজনকে দেখেও সে আসছে, এইভাবেই করছে। আমার পাড়া থেকেই কত মেয়েরা শিখেছে আমাকে দেখে, আজ তারা ক্যাব চালাচ্ছে, চালিয়ে ইনকাম করছে। আমার নিজের মেয়ে আছে, সেই মেয়েও করছে। আজ ফার্স্ট আমার মেয়ে এই আজাদ ফাউন্ডেশনে শিখেছে, শিখে ও 2 মাস মতো ওলা উবের চালিয়েছে, চালিয়ে ও মেডিকাতে 1.5 বছর মতো, মানে মেডিকাতে, হ্যাঁ, পার্কিং ভ্যালে কাজ করেছে। এখন মেয়ে ইন্ডিগোতে কাজ করছে, গাড়ি চালিয়ে, এখনও গাড়ি চালাচ্ছে আর কি। আপনি যেমনটা বললেন যে একজনকে দেখে আরেকজন শেখে, আপনাকে দেখেও অনেক মেয়েরা এই পেশায় এসেছে। একদম, একদম। তাহলে কি সমাজের যে দৃষ্টিভঙ্গি মেয়েদের ড্রাইভিং নিয়ে, সেটা কি আস্তে আস্তে বদলাচ্ছে? একদম, আরো অনেক মেয়েরা এই পেশায় হ্যাঁ আসছে, অনেক মেয়ে আসছে। আমাকে অনেক সময় অনেক মেয়েরা বলে, ম্যাম আপনার পোস্টার দেখেছি তো, পোস্টার দেখে আমাদের খুব ভালো লেগেছে, আপনার মতো আমরাও হতে চাই। মেয়েরা যখন বলেন আমার খুব আনন্দ লাগে। আই যাক, ওদেরও তো ইচ্ছা হচ্ছে যে কিছু করবে, ওরাও বাচ্চা রেখে আসে, বাচ্চা নিয়ে আসে, ওইভাবে সে ট্রেনিং করছে। সেই মেয়েটি একদিন কিছুই জানতো না, যেমন আমিও কিছু জানতাম না, তারা আজ গাড়ি চালিয়ে, আজ ক্যাব চালিয়ে যখন অফিসের সামনে আসে, আমার তো খুবই ভালো লাগে। আপনি বলছিলেন যে আপনি 8-9 অবধি পড়াশোনা করেছেন এবং তারপরে এই যে ক্যাব ড্রাইভিং সেটা আপনি শিখেছেন, গাড়ি চালানোটা শিখেছেন। আপনি যখন গাড়ি চালানো শিখছিলেন তখন ভয় লেগেছিল কি শুরুতে? প্রথমে তো ভয় লাগবেই। স্টিয়ারিং যখন ধরেছিলাম, যে আমি কিছুই জানি না গাড়ির মধ্যে কোথায় কি আছে, কোনটা স্টিয়ারিং, কোনটা ক্লাচ, কোনটা ব্রেক, এগুলো তো মাথায় ছিল না। না, আমরা তো শুধু ঘরে জানি কোনটা রান্না করব, জামা কাপড় গোছাবো, বাচ্চা মানুষ করব, এই সমস্তই মাথায় ছিল না যে ড্রাইভিং করব। এটা তো এখন মানে স্বপ্ন। সেই সময়কার কোনো অভিজ্ঞতার কথা কি মনে পড়ছে? যখন ট্রেনিং করেছি, হ্যাঁ তখন ট্রেনিং করেছি, তখন অভিজ্ঞতা বলতে কিছুই জানতাম না। যখন একটু একটু করে শিখলাম যে না, আমি গাড়ি চালাতে পারছি, আনন্দ হতো। বাড়িতে গিয়ে প্রত্যেক দিন শেয়ার করতাম যে আমি এতটা ধাপ এগিয়েছি, আমি আর কিছুদিন পর চাকরি পাবো। তো আমার বাড়ি থেকে অনেক বাধাও আসতো, আমার হাজব্যান্ডই শুধু সাপোর্ট করতো। আর অন্য যারা বলতো, মহিলা হয়ে গাড়ি চালাবে কেন, অন্য কোনো কাজ করো না, সেলাই আছে, রান্নার কাজ আছে, হাস্য কৌতুক। 2 দিন যাচ্ছে, 3 দিনের বেলায় বন্ধ করে দেবে, ড্রাইভিং শিখে আবার মেয়েরা পয়সা রোজগার করবে, মানে একটা হাস্য কৌতুক ভেবে নিয়েছিল আর কি। যখন দেখলো মমতাদির পরিকল্পনায় আমি পিঙ্ক ক্যাব পেলাম এবং ক্যাব চালিয়ে যখন বাড়ি গেলাম, যারা আমাকে নিয়ে হাসছিল তারাই আবার মানে অন্যরকম একটা তখন তাদের মধ্যে ফিলিংস যে না, মেয়েরাও পারে। বললাম না যে আমার পাড়া থেকেই আমাকে দেখে অনেক মেয়েরা এসেছে এবং শিখেছে এবং আরও আসছে। বেশ দিদি, আমরা আরও গল্প করব আপনার সঙ্গে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আজ রয়েছেন মিতু দে। আমরা কথা বলছিলাম মিতুদির সঙ্গে এবং মিতুদি আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন তার এই ড্রাইভিং জীবনের গল্প এবং এখন যে তিনি মেয়েদের ড্রাইভিং শেখাচ্ছেন তার এখনকার জীবনের অভিজ্ঞতার কথা আমরা শুনছিলাম তার কাছ থেকে। মিতুদি, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার থেকে শুনছিলাম যে যখন আপনি এই ক্যাব ড্রাইভিংটাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন, তখন আপনার পরিবারের লোকজনদের থেকেও অনেক রকম কথা আপনাকে শুনতে হয়েছিল। সেই কথাগুলো শোনার পরেও আপনি কিভাবে সেগুলোর মোকাবিলা করলেন,
কি শুনতে হয়েছিল, কিরকম বাধা এসেছিল? আমার অনেক রকম বাধা এসেছে ম্যাম। মহিলা হয়ে কেন আমি ক্যাব চালাবো? ক্যাব চালানো কি মহিলাদের ভালো? কত রকম বিপদ আসতে পারে, এই আসতে পারে, এই সব বলতো বাড়ি থেকে। অনেক আত্মীয় স্বজন বলতো যে মহিলা হয়ে ক্যাব চালাতে যাচ্ছে, ও ক্যাব মানে সকালে যেতাম আবার সন্ধ্যাবেলা ফিরতাম, ভাবতো কি জানি কি কোথায় যাচ্ছে। হয় না, একটু মহিলারা দেখবেন বাড়ি থেকে একটু ভালো জামা কাপড় পরে বেরোলেই হয়তো তাদের মনের মধ্যে ভাবনাটা আসে হয়তো খারাপ, যে মহিলা সকালে যাচ্ছে রাত্রে ফিরছে, কি যেন না কি করছে। তো আমি যখন বলতাম যে আমি কিছু একটা শিখছি, তো লোকে হাস্য কৌতুক হিসাবেই নিত যে ক্যাব চালানো শিখবে, ক্যাব চালাবে, রাস্তায় মহিলারা আবার গাড়ি চালিয়ে পয়সা রোজগার করতে পারে নাকি? কত রকম বিউটিশিয়ান আছে, সেলাই আছে, এগুলো তো শিখতে পারে। মানে অনেক, মানে কি বলবো, পরিবারের মধ্যে দিয়ে অনেক বাজে বাজে কথা শুনতাম, কিন্তু তাদের কথা যদি আমি শুনে পিছিয়ে যেতাম, আজ এই জায়গাতে আমি আসতে পারতাম না। আমার বাচ্চারা যদি খাওয়ার জন্য কাঁদতো, তারা আমার বাচ্চাকে কখনো খাবার এগিয়ে দেবে না, একদিন দেবে, দুদিন দেবে, 3 দিনের বেলায় কিন্তু আমাকেই করতে হবে। হাজব্যান্ডের ওষুধ খরচা চলে 2000-2500 টাকা মাসে, উনি সবজি বিক্রি করে, সেইভাবে রোজগার করতে পারে না। অনেক সময় উনি এত শ্বাসের কষ্ট হয়, আমাকে নিয়ে আরজি করে দৌড়াতে হয়, রাত 2টো নেই 3টে নেই আরজি করে নিয়ে ওনাকে অক্সিজেন দিতে হয়। মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন যেত। আজ আমি ক্যাব চালিয়েছি বিধায় আজ আমার সেই কষ্টটা হয় না যে পয়সা রোজগার করতে পারি, কার কাছে চাইবো, কে দেবে, সেই আশাটা আমি কখনো করিনি। নিজে আজ রোজগার করেছি বিধায় সাহস করে আমি আজ হসপিটালে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, নিজে ক্যাব চালিয়ে নিয়ে যাই, যে না আমি কারোর পাশে দাঁড়াতে পেরেছি। এটা আমার একটা নিজেকে গর্ব মনে হয়। আপনি যে এই দীর্ঘদিন ক্যাব চালাচ্ছেন, আপনার যে এই কেরিয়ার, অনেক সময় মানুষকে দেখা যায় যে দরকারের সময় হয়তো কখনো সাহায্য চেয়ে থাকেন যারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন তাদের থেকে, এরকম কোনো মানুষের সাহায্যের ঘটনা কি মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। অনেক সময় অ্যাম্বুলেন্স না থাকলে কেউ হয়তো ফোন করলো যে ওর গাড়িটা তো থাকে বাড়ির সামনে। অনেক সময় অনেক অসুস্থ পেশেন্টকে আমি নিয়েও গেছি আরজিকর হসপিটালে, নীলরতনে। এগুলো আমি করি, কারণ বসে থাকি না। আজ আমি গাড়ি চালাতে পারি বেদায় সে আমাকে দরজার সামনে এসে ডাকছে, গাড়িতে নিয়ে অসুস্থ রুগী নিয়ে যাচ্ছি, তাকে আবার সুস্থ করে ফেরত আনছি। এটাও আমার একটা খুব ভালো লাগে যে কারোর পাশে আমি দাঁড়াতে পেরেছি। আপনি প্রতিদিন মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন, একটা সময়ে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন, আর এটার জন্য কি আপনি গর্ব অনুভব করেন কোথাও গিয়ে একটা? একদম, হ্যাঁ, গর্ব তো অনুভব করি। আমার কোথাও একটা ভালো লাগে, যারা আমাকে দেখে একসময় হেসেছে তারাই আবার মানে তারা আমাকে দেখে এখন সম্মান করে। যে যারা একসময় আমার সাথে কথা বলতো না, তারাই আমার সাথে যেচে যেচে এখন কথা বলে, কেমন আছো, কি আছো। তারা আমার খোঁজ খবর নেয়, আমার পরিবারের খোঁজ খবর নেয়। আর যারা আমার সাথে কথা বলতো না ঠিক মতো, অনেক জায়গা থেকে অনেক কিছু থেকে আমি পিছিয়ে আসতাম, আমার তো তখন অর্থ ছিল না, না, আজ সবাই আমার খোঁজ নেয়। এটা একটা কোথাও ভালো লাগে। আপনার ড্রাইভিং জীবনের ভালো কোনো অভিজ্ঞতার কথা একটু যদি ভাগ করে নেন। ড্রাইভার জীবনে তো অভিজ্ঞতা অনেকই আছে ম্যাম, কি বলবো। সকালবেলা বেরোতাম, রাতের বেলা আসতাম। অনেক সময় অনেক ম্যাডাম ওলা উবেরে উঠে আবার পার্সোনাল নাম্বার চাইতো যে মিতু তোমাকে কি পাওয়া যাবে, আজ আমি তোমাদের গাড়িতে উঠে আমার খুব ভালো লাগছে, সেফ মনে হচ্ছে। মানে মহিলার সাথে একটা মহিলা যে কমফোর্ট যে একটা ইয়ে থাকে, ওটা পেতো। অনেক সময় আমার নাম্বার নিত, বুক করতো, অনেক দূরে দূরে আমাকে নিয়ে যেত, পরিবার নিয়ে যেত, গাড়ি বুকিং করতো। রাতের বেলা যদি কোনো ফ্লাইট আসতো, কোনো মহিলা যদি কোথাও যেত, আমাকে আগে থেকে ফোন করে বলে রাখতো, আমি এয়ারপোর্টে গিয়ে সেই বুকিং করতাম। আজ আপনি যেসব মেয়েদের শেখাচ্ছেন তাদেরকে ঠিক কি কি টিপস দেন আপনি গাড়ি চালানো নিয়ে? ওরা তো অনেক ভয় পায় অনেক সময়, ম্যাম আপনার মতো হতে পারবো তো? আমি নিশ্চয়ই পারবে, কেন পারবে না, ইচ্ছা থাকলে উপায় হবে। তোমরা কে কী বললো এগুলো শুনবে না, নিজের লক্ষ্যে নিজে পৌঁছে দাও, ঠিক একটা জায়গায় তোমরা পৌঁছাবে। আপনি কি মনে করেন যে পুরুষরা যারা গাড়ি চালায় আর মহিলারা যারা গাড়ি চালাচ্ছেন তাদের মধ্যে স্কিলসের কোনো অভাব রয়েছে, বা আমি বলতে চাইছি যে দুজনেই কি সমান পারদর্শী হতে পারে গাড়ি চালানো যদি সঠিক শিক্ষাটা পায়? অবশ্যই, অবশ্যই। ভগবান ছেলেদেরও দুটো হাত দিয়েছে, মেয়েদেরও দুটো হাত দিয়েছে, কেন পারবে না? সবাই সব কিছু পারবে। আসলে মেয়েদের না বলেই মানে মনটা ভেঙে দেয়, কীরকম মেয়ে তো তুমি পারবে, বাবা মেয়ে তো তুমি কাঁদছো, মানে সব কিছুই মেয়ে মানেই সবসময় ছোট করে। আজ মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই, মেয়েদের সেই সুযোগটা দেওয়া হলে মেয়েরা নিশ্চয়ই পারবে, কেন পারবে না?
গাড়ি চালানোর জন্য আপনি মেয়েদের কি টিপস দেবেন, যেসব মহিলারা এখন শখে ড্রাইভিং করছেন বা যদি কেউ পেশাগতভাবে এটাকে পেশা হিসেবে বেছে নিতে চায় ড্রাইভিংটাকে, তো আপনি তাদের জন্য কি টিপস দেবেন, কি কি জিনিস মাথায় রাখা উচিত গাড়ি চালানোর সময়? গাড়ি চালানোর সময় চোখ কান খোলা রাখতে হবে, কে কী বললো এগুলো শুনলে হবে না, নিজের লক্ষ্যে নিজে পৌঁছাতে হবে যে আমিও পারবো, সবাই পারে মানে আমিও পারবো। আজ আমি বলি, আজ আমি তো অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, মেয়েদের সাথে অনেক সময় অনেক রকম কথা হয়, বলি, ওরা আমাকে দেখে অনেক আনন্দ পায় যে ম্যাম আপনার মতো হতে চাই, কথা যখন বলে আমার খুব গর্ব মনে হয়। আর মেয়েদের সাথে যে এই কাজটা করছি না, সত্যি আমার মনের দিক থেকেও ভালো লাগে যে আমি আজ মেয়েদের শেখাতে পারছি, একটা জায়গায় মেয়েদের পৌঁছে দিতে পারছি, এটা আমার ভীষণ ভালো লাগে। যারা নতুন গাড়ি চালানো শিখছে বা এই ড্রাইভিংয়ে আসতে আগ্রহী বা আপনি যাদেরকে এখন শেখাচ্ছেন, তারা যাতে ভালোভাবে ড্রাইভিংটা করতে পারে তার জন্য আপনি তাদেরকে কি টিপস দেন? তাদের টিপস দিয়ে ফার্স্ট বলি যে চোখ কান খোলা রাখবে, প্রত্যেকটা মানুষ জানবে অন্ধ একমাত্র তুমিই দেখতে পাও, এই জিনিসটা সবার আগে মাথায় রাখবে। সিগন্যাল ঠিকঠাক করে মানবে, সিট বেল্ট লাগাবে, সব দিকে দেখবে, লুকিং গ্লাস ফলো করবে, টাইম মতো ব্রেক দেবে, সব কিছু এইভাবেই শেখানো হয়। ওরা তো কখনো জানতো না কোনটা ক্লাস কোনটা ব্রেক, যেমন আমিও একটা সময় জানতাম না, ওদের খাতার মধ্যে লেখাই, ওদের জিজ্ঞাসা করি, শনিবার করে থিওরি করাই, চাকা খোলাই, চাকা আবার লাগিয়ে দেয়, কোনটাকে কি বলতে হয় কোনটা, সব নামগুলো ওদের লেখানো হয় খাতার মধ্যে। অনেক সময় মুখে বললে কি হয়, ওদের মাথায় থাকে না, ওইভাবে থিওরি কোন দিকে চাকা খুলতে হবে, কোন দিকে টাইট দিতে হবে, এগুলো শেখানো। অনেক সময় গাড়ি রাস্তায় পাঞ্চার হয়ে যায়, তখন কে এগিয়ে আসবে, ওগুলোও আমি শেখাই এবং ওরা ওইগুলো করে নিজেরা। অনেক সময় সেলফে বেরোয়, যখন মেয়েরা একটু মানে সড়বড় হয়ে যায় তখন একটা ট্রেনিং নেওয়া হয়, মানে ওদের পরীক্ষা নেওয়া হয় যে এইবার মেয়েটি একা একা গাড়ি চালাতে পারবে কিনা, তখন ওদের ছাড়া হয়, একটা লোকেশান দিয়ে দিই, আজ এয়ারপোর্ট যাও, কাল হাওড়ায় যাও, গিয়ে ফটো তুলে পাঠাও, ম্যাপও শেখানো হয়, এইভাবেই চলতে থাকে। আর মেয়েরা করেও, আজ ওরা ইন্টারভিউ দেয়, দিয়ে পাশ করলে ওরা বিভিন্ন জায়গায় কোনো প্লেসমেন্টে দিয়ে দেয়, অনেক সময় স্ন্যাপ ক্যাব চালাচ্ছে, অনেক মেয়েরা মেডিকাতে কাজ করছে, পার্ক হোটেলে কাজ করছে, এয়ারপোর্টে কাজ করছে আমাদের মেয়েরা আজাদ ফাউন্ডেশনের। এবং সেই মেয়েরা আজ স্বনির্ভর। আপনি একটা সময় ক্যাব চালাতেন আর এখন আপনি যেখান থেকে শিখেছেন সেখানকার শিক্ষিকা, আজাদ ফাউন্ডেশনের শিক্ষিকা। এই শিক্ষিকার রোলটা বেশি এনজয় করেন নাকি যখন গাড়ি চালাতেন সেটা বেশি এনজয় করতেন? আগেও এনজয় করতাম ম্যাম, এটাও করি, দুটোই ভালো লাগে আমার। তাও দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? এইটাতে ভীষণ প্রাউড ফিল মনে হয়, মানে মনে হয় যে অনেক মেয়েদের পাশে দাঁড়াতে পারছি একদম। ওরাও যে আমাকে দেখে শিখছে বা আমার কথা শুনছে, কোনো কিছু বাড়িতে কিছু হলে আমার সাথে শেয়ার করে যে ম্যাম, অনেক সময় হয় না, অনেক দেখে একটু চোখ মুখ দেখে বোঝা যায় যে ওর কিছু একটা প্রবলেম হচ্ছে, কালকে যে মেয়েটা ক্লাস ব্রেক ঠিক করে করলো আজকে সেই মেয়েটা কেন করছে না, তার মধ্যে ওর মধ্যে কিছু চলছে, ওর সাথে আলাদাভাবে কথা বলা, ওকে বোঝানো, তখন আমাকে সব কথা শেয়ার করে, অনেক সময় সব কথা শেয়ার করে, ম্যাম আজকে আমার বাড়িতে এই হয়েছে, আমি না আমার ছেলেকে মেরে আসলাম, আজ না আমার বরের সাথে ঝগড়া হয়েছে, এই কথাগুলো বলে, তখন ওকে বোঝাই, বোঝানোর পরে বোঝে, তখন বলে না এইবার ঠিক আছে, ম্যামের সাথে কথা হলো, একটু মনটা হালকা হলো। ওরাই বলে, কাউকে কিছু না বলতে পারলে তো ওদেরও ভেতরে একটা ভেতরে রাগ জন্মায় যে কিছু একটা চলছে বাড়িতে, এবার আমি কি করে বুঝবো। আমি তখনই বুঝতে পারি, যখন স্টাডিংয়ে বসে তখনই বুঝতে পারি যে এই মেয়েটা তো এইটা ঠিক করে, আজকে কেন এটা এরকম করছে। তখন ওদের সাথে কথা বলা হয়, ওদের কোনো প্রবলেম থাকলে সেটা আমরা শুনে আমাদের উপরে যে ম্যামরা আছে তাদের সাথে কথা বলি, কারো যদি কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় তাকে কাউন্সিলিং করা হয়। আচ্ছা, আপনি একটা সময় আপনার সংসার রয়েছে, সেই সংসার সামলে গাড়ি চালিয়েছেন, আবার এখন সেই সংসার সামলেই আপনি মেয়েদের গাড়ি চালানো শেখাচ্ছেন, এখানেও একটা অনেকটা সময় আপনাকে দিতে হয়, এই দুটোকে ব্যালেন্স করছেন কিভাবে? ব্যালেন্স ম্যাম ঠিক হয়ে যায়, যদি ইচ্ছা থাকে তার উপায় হয়ে যায় ঠিক, আমাকে করতেই হবে, বেরোতেই হবে, এই জিনিসটা যদি মাথায় ঠিক করা হয় না, সব প্ল্যান আগের থেকে ঠিক করে নিতে হয়। যে সব থেকে সবার আগে বলবো আমি টাইমটা হচ্ছে সব থেকে বড় একটা টাইমটাকে আমার যদি ঠিক থাকে সব ঠিক হয়ে যাবে। টাইমে যদি আমি উঠি, টাইমে যদি আমি কাজ গুছাই, প্ল্যান করতে হবে নিজেকে, প্ল্যান করে ওইভাবেই বেরোতে হবে। এখন আমি যদি ভাবি ঘুম থেকে 7টায় উঠছি, তো আমি প্ল্যানটা কী করে করব? আমি জানি আমাকে 9:30 অফিসে পৌঁছাতে হবে, তো ওটা মাথায় রাখতে হবে, 9:30 অফিসে পৌঁছাবো মানে আমাকে কখন উঠতে হবে, আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, এই সব চিন্তা করতে হবে, করে নিজের কাজকে নিজে প্ল্যান গুছিয়ে তবেই রাস্তায় বেরোতে হবে, নাহলে কাজ করতে পারবো না।
আপনি যখন কাজ করতে শুরু করেছিলেন আপনি বলছিলেন যে পরিবারের অনেকজন অনেক রকম কথা বলেছিলেন, কিন্তু আপনার স্বামী বা মেয়েরা তারা কি পাশে দাঁড়িয়েছিল? একদম, আমার হাজব্যান্ড প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছে, আমার মেয়েরাও দাঁড়িয়েছে আমার পাশে, এবং আমাকে দেখে আমার মেয়েও এখন কাজ করছে ড্রাইভিং। এখন আপনার লক্ষ্য কি? এরপর কি করতে চান? আমার লক্ষ্য, আমি মাঝে বাসের ট্রেনিং নিয়েছি, তো বাসও চালাতে পারি। আজাদ ফাউন্ডেশন থেকেই আমাকে ট্রেনিং করিয়েছে, লাইসেন্সও হয়ে গেছে বাসের। তো যদি আরও কোনো ভালো বড় গাড়ির কোনো ভালো স্যালারিতে আসে তো আমি সেখানেও করব, মানে এরকম চিন্তা ভাবনা। মানুষ তো চায় একটা ধাপের থেকে আরেকটা ধাপে যেতে, এটা একটা স্বপ্ন। আজকের যে সমস্ত মেয়েরা লড়াই করছে, বিভিন্ন ক্ষেত্রে লড়াই করছে, বা যারা নতুন করে গাড়ি চালানো শিখতে চাইছে বা তাদের নিজের জীবনে কিছু করতে চাইছে, স্বনির্ভর হতে চাইছে, সেই সব মেয়েদের জন্য আপনি কি বার্তা দেবেন? বার্তা দেব যে তোমরাও এগিয়ে আসো, কাজ করো। কাজ কোনোটা ছোট না, সব কাজই সমান যদি নিজে ভালোবেসে নাও। কে কি বললো সেইগুলো যদি তোমরা ভেবে মাথায় ঢুকিয়ে রাখো তাহলে জীবনে এগোতে পারবে না। অনেক ধন্যবাদ মিতুদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের বিজয়িনীর পর্ব এই পর্যন্তই। আপনারা শুনলেন মিতুদির অভিজ্ঞতার কথা, তার জীবনের লড়াইয়ের কথা, তার জীবনের সফলতার গল্প আপনাদের শোনালাম। এভাবেই লড়াই করে প্রতিদিন হাজারো যুদ্ধ জয় করছে মেয়েরা। এরকমই আরও অনেক গল্প জানার জন্য অবশ্যই নজর রাখতে হবে বিজয়িনীর প্রতিটি পর্বে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।